রান করাবেন, কিভাবে ভিডিও রান করাবেন, কিভাবে ফ্ল্যাশ ফাইল রান করাবেন, এই তিনটা HTML এর ট্যাগ আমরা এক্সিকিউট করে দেখেছি। আজকে আমরা কিছু ট্যাগ আছে কিভাবে ফিগারে ক্যাপশন দেওয়া যায়, কিভাবে ডেটা লিস্ট তৈরি করা যায়, কিভাবে ডিটেলস ট্যাগের ইমপ্লিমেন্টেশন দেখা যায়, কিভাবে প্রোগ্রেস বার তৈরি করা যায়, মার্ক বা মিটার কিভাবে তৈরি করা যায়, সেই ট্যাগগুলো আমরা HTML এর ট্যাগগুলো, ছোটো ছোটো ট্যাগগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো কুইকলি। তো কোঅর্ডিনেটর ব্যাচ 13-এ আমাদের ডে 8 আজকে। আমরা বেসিক HTML CSS কিন্তু শেষ করছি, রাইট? সো বেসিক HTML CSS এ HTML5 এর কিছু ট্যাগ প্রপার্টি আমরা দেখেছি এবং CSS3 এর কিছু ট্যাগ প্রপার্টি এবং CSS2 এর কিছু ট্যাগ প্রপার্টি আমরা কিন্তু দেখেছি। সো তার উপর আলোচনা করছিলাম। নেক্সট ডে থেকে আমাদের PHP আলোচনা শুরু হয়ে যাবে। সো PHPতে প্রিপেয়ার্ড হওয়ার জন্য কিছু ডকুমেন্টেশন আমি আজকেই প্রোভাইড করব যাতে পড়াশোনা করে আসা যায়। তো ডে 7-এ থেকে আমি ইম্পর্ট্যান্ট HTML ট্যাগের এই সেগমেন্টটা ডে 8-এর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে সম্পূর্ণটা এখনও শেষ হয় নাই। হ্যাঁ, আমরা PHP সিনট্যাক্স শেখার পর জাভাস্ক্রিপ্ট করব। PHP সিনট্যাক্সটা শিখবো, তারপর জাভাস্ক্রিপ্ট। তাহলে দুইটা শিখতে সময় নষ্ট খুব কম হবে, কারণ জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আর PHP সিনট্যাক্স অলমোস্ট সেম, রাইট? সো PHP সিনট্যাক্স শেখানোর জন্য যে সময়টা দিব, আবার যদি জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স শেখাতে গিয়ে আবার ওই একই পরিমাণ সময় দেওয়া হয়, আমার সময়টা লস হয়ে যাবে না? তো সেক্ষেত্রে আমি PHP সিনট্যাক্সটা, যেহেতু আমাদের সবচেয়ে বেশি জরুরি, PHP সিনট্যাক্সে আমি সময় দিব বেশি, আর জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা খুব সহজে আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, আপনারা খুব সহজে বুঝতেও পারবেন। যখন আমি 13 বা 14তম ক্লাসে গিয়ে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স পড়াবো, তার আগেই কিন্তু আমাদের PHP সিনট্যাক্স অলমোস্ট জানা হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো লাস্ট ডেতে আমি যেটা করেছিলাম, ডে 7-এর কিছু ট্যাগ আমরা ভিডিও, অডিও এবং এমবেড ট্যাগ আমরা দেখেছি। আজকে আমরা শুরুতেই যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে ডিটেলস। এই ট্যাগগুলো তো আপনাদের কাছে আছে না? লাস্ট ডেতে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু, রাইট? এই এক্সাম্পলগুলো আমি দিয়ে দিয়েছিলাম। শিশির কোথায়? মোহাম্মদুল হাসান, শিশিরকে একটা ফোন দেন তো। শিশিরের বাবা আমাকে ফোন দিয়েছিল, গতদিনও সে এসেছে, বাট ক্লাসে আসে নাই। নাম্বার আছে? শিশিরের নাম্বার আছে? আপনার কাছেও নাই? হুম হুম, হ্যাঁ। রাইসুল ইসলাম শিশির।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শিশু কোথায়? চলে আসুন, ক্লাসে চলে আসুন। কোথায় আছেন আপনি? হ্যাঁ চলে আসুন, হ্যাঁ চলে আসুন। অরণ্য কোথায়? আচ্ছা, আমরা তাহলে কি কি দেখেছি? ভিডিও, অডিও আর এমবেড ট্যাগটা দেখেছিলাম, তাই না? আমরা ডেটা লিস্ট যে ট্যাগটা আছে সেটা দেখবো আর কি। ডেটা লিস্ট ট্যাগটা দুইটা ট্যাগ নিয়ে হয়। যেমন ভিডিও ট্যাগটা কি দুইটা ট্যাগ মিলে না, ভিডিও আর সোর্স। তারপরে অডিও দুইটা ট্যাগ নিয়ে, অডিও আর সোর্স। এমবেড কিন্তু একটা ট্যাগ নিয়ে, শুধু এমবেড, রাইট? তার ক্লোজিং ট্যাগও নাই। সো এখন ডেটা লিস্টটা দুইটা ট্যাগ নিয়ে, ডেটা লিস্ট আর সামারি। ডেটা লিস্ট আর সামারি যে ট্যাগটা আছে সেই ট্যাগটা নিয়ে। সো এখন এই সামারিটা কি করবে আর ভেতরের টেক্সটগুলো কিভাবে আসবে সেটা যদি দেখি, ডেটা লিস্ট একটা মজিলা ব্রাউজার সাপোর্ট করছে কিনা সেটা আমরা একবার একটু চেক করে নেই। পুরনো মজিলাটা অ্যাকচুয়ালি ডেটা লিস্টকে সাপোর্ট করে না, আমারটা লেটেস্টটা যদি সাপোর্ট না করে তাহলে এখন পর্যন্ত ডেটা লিস্ট ট্যাগটাকে মজিলা ব্রাউজার সাপোর্ট করছে না। বাট এই একই এক্সাম্পলকে যদি আমরা গুগল ক্রমে নিয়ে যাই, মানে HTML5 এর কিছু প্রবলেম আস্তে আস্তে কিন্তু সামনে চলে আসে, যে সবগুলো ব্রাউজার কিন্তু এটাকে সমানভাবে সাপোর্ট করছে না। সো একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন মজিলা ব্রাউজারে আছি তখন আউটপুটটা এরকম দেখাচ্ছে। এই যে কপিরাইট কথাটা সেটা আছে সামারি ট্যাগের মধ্যে, আর প্যারাগ্রাফ দিয়ে এই অংশটা লেখা আছে। আমরা যদি এখন গুগল ক্রম ব্রাউজারে যাই, শুধু সামারিতে যে অংশটা আছে সেটাই এখন ডিসপ্লে করছে। বাট এখন যদি এখানে ক্লিক করি তাহলে ডিটেলটা দেখা যাচ্ছে, তাই না? তার মানে এখানে ডেটা লিস্ট একটা সাপোর্ট করছে। ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। সো ডেটা লিস্টের আউটপুট এরকমই হওয়ার কথা। সামারির মধ্যে যা লিখবো সেটা ডিসপ্লে করবে, সামারির ওপরে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে, আবার ক্লিক করলে সেটা হাইড হয়ে যাবে। মানে দুইটা ট্যাগ নিয়ে আমাদের এই HTML এর ট্যাগটা কমপ্লিট হচ্ছে। নামটা কি? ডেটা লিস্ট। আর ডিসপ্লে অংশটার নাম কি? সামারি। সো কিভাবে বসানো হয়েছে একটু দেখেন। ডিটেলস ট্যাগটা আমি ডেটা লিস্ট বলছিলাম, তাই না? ডেটা লিস্ট কিন্তু ডিফারেন্ট। ডেটা লিস্ট ট্যাগটা নিচের ট্যাগ, এটা হচ্ছে ডিটেলস ট্যাগ। সো ডিটেলস ট্যাগটার শুরুতেই থাকবে হচ্ছে আমার সামারিটা, সামারি ক্লোজ। তার ভেতরে আপনার যা ইচ্ছে, আপনি যদি ইমেজ টিমেজ সহ যে কোনো একটা লম্বা বড় পেজের ভেতরে দিয়ে দেন সেটাও কিন্তু এই সামারি বা ডিটেলসের মধ্যে হাইড অবস্থায় থাকবে। সামারিটা শো করবে, সামারির উপরে ক্লিক করলে ডিসপ্লে হবে। অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় না, একটা বারের উপর ক্লিক করলে পুরো অংশটা ডাউন হয়ে যাচ্ছে এবং ভেতরের অংশটা দেখা যাচ্ছে। সেখানে কি ইউজ করা হচ্ছে? এই ডিটেলস এবং সামারি। এখন যেহেতু ব্রাউজারগুলো সব সাপোর্ট করছে না, সবগুলো ব্রাউজার কিন্তু ডিটেলস ট্যাগটাকে সাপোর্ট করছে না। ফর দ্যাট আমরা যে কাজটা করতে যাচ্ছি, বা আমরা যে এই সামারির যে কাজটা করে, যে লাইক ক্লিক করলে হাইড হয়ে যায়, ক্লিক করলে এক্সপান্ড করে, এই কাজটা করা হয় jQuery-র একটা ফাংশন আছে যার নাম কি? অ্যাকর্ডন নামে। সো আমরা যখন jQuery শিখবো তখন ওই জায়গাটাতে আমরা যাবো এবং দেখাবো যে কীভাবে অ্যাকর্ডন কাজ করছে। সো অ্যাকর্ডন মূলত এই ভিউটাকেই অ্যাকর্ডন বলা হয়ে থাকে। আমরা যদি এটাকে দেখি, একটু খেয়াল করেন, একটা বক্স আমার ওপেন হয়ে আছে, আরেকটার উপরে আমি ক্লিক করলাম, ওইটা হাইড হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল, তাই না? এটাকে আমরা বলছি অ্যাকর্ডন। ওইটাও কি মোরালেস কি
ওরকমই না, জাস্ট ক্লিক করলে এক্সপ্যান্ড হচ্ছে, ক্লিক করলে হাইড হচ্ছে, এখানে ক্লিক করি সে হাইড হয়ে যাচ্ছে, ক্লিক করি সে ওপেন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, সো ডিটেলস যে HTML এর ট্যাগটা আছে সেটা এখন যদি সবগুলো ব্রাউজার সাপোর্ট করে তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের হেল্প ছাড়াই আমরা কিন্তু এই ধরনের কাজ করতে পারি। বাট যেহেতু সবগুলো ব্রাউজার সাপোর্ট করছে না, ফর দ্যাট আমাদের কিন্তু বাধ্য হয়ে কি করতে হচ্ছে, জাভাস্ক্রিপ্টের যে কোয়েরির হেল্প আমাকে নিতে হচ্ছে। এরপরে আসে ডিটেলস। ডেটা লিস্টের পর ডিটেলসের পর আমরা ডেটা লিস্টটা দেখবো আর কি। ডেটা লিস্টটা আরও ইন্টারেস্টিং একটা ট্যাগ। এটার ইউজ এখনও ঠিক তেমনভাবে হচ্ছে না, বাট এটা যদি সবগুলো ব্রাউজার সাপোর্ট করে তখন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারবো। ডেটা লিস্টটাও দুইটা ট্যাগ নিয়ে তৈরি হয়। নর্মালি আমরা যখন এই অপশনগুলোর ইউজ দেখি, অপশনগুলো কোথায় থাকে বলেন তো? ড্রপ ডাউনে সিলেক্টের অপশন আকারে আমরা দিয়ে দেখে থাকি। বাট ওই অপশনগুলোর ক্ষেত্রে অপশন ক্লোজিং আছে এবং অপশনের ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে কোনো কিছু লেখা হয়, লাইক দ্যাট, এরকম, তাই না? আচ্ছা, লাইক ড্রপ ডাউনের মতো এরকম কিছু একটা লেখা হয়। বাট যখন আমি এটাকে ডেটা লিস্টের মধ্যে ইউজ করছি অপশন, তখন শুধু কি করতে হবে, অপশন এবং অপশনের ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, অপশন আর অপশনের ভ্যালুগুলো এখানে দিয়ে দিতে হবে। সো আমি ডেটা লিস্ট এর আইডি হিসেবে একটা আইডি দিয়েছি, নাম কি দিয়েছি, ABCD। এটা যে কোনো নাম হতে পারে। আমার একটা ইনপুট বক্স আছে যার একটা লিস্ট কল করা হয়েছে, লিস্টটার নাম কি, ABCD। একটা লিস্ট আমি কল করেছি যার নাম হচ্ছে ABCD। আর এই ABCDটা হচ্ছে এই ডেটা লিস্ট ট্যাগের আইডি। ডেটা লিস্টে কিন্তু নিজস্ব কোনো আউটপুট নেই। আবারও বলে নিচ্ছি, যত HTML এর ট্যাগ দেখলাম সবার আউটপুট আছে, বাট ডেটা লিস্টের নিজস্ব কোনো আউটপুট নেই। সে নিজে নিজে কোনো আউটপুট জেনারেট করে না, সে হিডেনে থাকে। ওকে, সো এটা কিভাবে আসছে একটু দেখে নেই। দেখেন একটা ইনপুট বক্স এসেছে। আমি যখন লিখছি, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, সাফারি, সাদিয়া, স্বপ্নীল, এই লেখাগুলো আসে, রাইট? সো এই প্রত্যেকের মধ্যে কি আছে, আছে। IS একটাও নেই, তাই না? IN ইন্টারনেট এক্সপ্লোরার আছে। ওই যে ডেটা লিস্টটা কোথা থেকে আসে, এই সাজেশনগুলো কোথা থেকে আসে, ডেটা লিস্ট থেকে আসে। আমরা নর্মালি কি কোনো ইনপুট বক্সের মধ্যে লিখলে সাজেশন আসে? এখন সাজেশন কেন আসে? কারণ আমি ওই ডেটা লিস্টের ভেতরে বেশ কিছু অপশন অ্যাড করে রেখেছি এবং ওই ডেটা লিস্টের আইডিটা বাইন্ড করে দিয়েছি কার সাথে, ইনপুট বক্সের সাথে। ইনপুট বক্সের মধ্যে লিস্ট আকারে সেটাকে কল করে দেওয়া হয়েছে, তাই না? সো তখন আমরা ইনপুট বক্সে যখন টাইপ করতে যাচ্ছি, এই অপশনগুলো থেকে সেই সাজেশনগুলো সরাসরি আমার কাছে চলে আসে, রাইট? আমরা গুগলে যখন সার্চ করতে যাই সাজেশন আসে না? সাজেশন কিন্তু ওখানে দেখা যায়, গুগলের সাজেশন, রাইট? ওটা কিন্তু ডেটাবেস থেকে আসে। বাট এখান থেকে এটা কি স্ট্যাটিক সাজেশন আমাকে দিচ্ছে। আমি যদি বেশ কিছু অপশন এখানে দিয়ে রাখি, আমাকে এখান থেকে সাজেশন দেবে। অনেক সময় দেখা যায় না যে কান্ট্রিটা ড্রপ ডাউন না, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হচ্ছে না। আপনি যখনই কোনো একটা কান্ট্রির নাম লিখছেন, ওই নাম দিয়ে শুরু হওয়া কান্ট্রিগুলো লিস্ট চলে আসে, তারপর আপনি লিখে দিচ্ছেন, ইনপুট বক্সে বসে যাচ্ছে, তাই না? সেখানে কিন্তু আমরা এই ডেটা লিস্ট ট্যাগের ইউজ করতে পারি, রাইট? যদিও সবগুলো ব্রাউজার এটাকে সাপোর্ট করছে কিনা এটা দেখতে হলে W3 Schools-এ যেয়ে দেখতে হবে। ইনপুট একটা ট্যাগ, এটা তো পুরনো ট্যাগ। ইনপুটের অনেক ইউজ আমরা দেখেছি। নাই তো, ডেটাবেসই তো নাই এখানে। হ্যাঁ, উঠে আনলে এখানে দেখা যাবে। আচ্ছা,
কোশ্চেন আছে কারো ডেটা লিস্ট নিয়ে? না, সেম পেজে থাকতে হবে। এরপরে কথা বলছি ফিগার ট্যাগটা নিয়ে। আমরা গতদিন এমবেড দেখেছি, অডিও দেখেছি, ভিডিও দেখেছি, আর্টিকেলটা দরকার নেই। আচ্ছা, ফিগার ট্যাগটা নিয়ে কথা বলছি এখন। ফিগার একটা সিম্পল ট্যাগ, ফিগারের ভেতরে ইমেজ আছে, ইমেজের ভেতরে ফিগার ক্যাপশন আছে। নর্মালি আমরা যখন কোনো এক্সাম্পল দেখি বা কোনো একটা পেপার নিয়ে আমরা পড়াশোনা করি ওয়েব পেজগুলোতে, ইমেজের এক্স্যাক্টলি নিচে অথবা ইমেজের এক্স্যাক্টলি উপরে টেক্সট থাকে না? ওই টেক্সটটাকে বলা হয়ে থাকে ফিগার ক্যাপশন, ফিগারের ডিক্লারেশন, রাইট? ফিগারটা কার ওপর, কোন বিষয়ের ওপর, সেটা ওখান থেকে দেয়া থাকে, তাই না? আপনার সাথে একজন ছিল, কোথায়? তাই না? কমিউনিকেট করে আসবেন, একসাথে আসবেন। আচ্ছা, আচ্ছা, সো এখানে একটু খেয়াল করেন, ইমেজ যেটা নেওয়া হয়েছে ইমেজেস ফোল্ডার থেকে, আমরা জানি যে ইমেজেস স্ল্যাশ ইমেজের নাম বললেই সেটা চলে আসবে, তাই না? ইমেজের উইথ হাইট আমরা সেট করে দিয়েছি। তার নিচে যখন আমি ফিগার ক্যাপশন দিচ্ছি, তাহলে ওই ফিগার ক্যাপশনটা ইমেজের এক্স্যাক্টলি নিচেই চলে আসছে। খেয়াল করেছেন? একদম ইমেজের সাথে মনে হচ্ছে লেগে আছে। এটা অ্যাকচুয়ালি ইমেজেরই ওপরে লেখা, ইমেজের ওপরে লেখা। এই লেখাটা হচ্ছে আমি যেটা সিলেক্ট করে রেখেছি, এটা ক্যাপশন দিয়ে লেখা। আচ্ছা, এই ক্যাপশনটাকে HTML এর অত পাওয়ার নেই যে ইমেজের মধ্যে গিয়ে এসে লিখে আসবে। আমি অনেক আগেই বলেছি HTML এর মতো নির্বোধ ল্যাঙ্গুয়েজ আর নেই। হ্যাঁ, এটা হচ্ছে নাম। যদি ইমেজটা না পায় সেক্ষেত্রে এই টেক্সটটা শো করবে। বুঝতে পেরেছেন? ফিগার ক্যাপশনটা উপরে দিয়েছে, ফিগার ক্যাপশনটা উপরে ডিসপ্লে করবে, রাইট? নিচে দিলে নিচে ডিসপ্লে করবে, উপরে দিলে উপরে ডিসপ্লে করবে। আর দুইটা অংশকে রাখতে হবে ফিগার নামে একটা ট্যাগের মধ্যে। তার মানে ফিগারের এক্সট্রা কোনো বিহেভিয়ার নেই, সে এই ক্যাপশনটাকে ঠিকঠাক মতো বসানোর জন্য সাহায্য করছে। না, আপনি সেটা লিখতে পারবেন, ডেফিনেটলি আপনি ইমেজের চারপাশ দিয়ে আপনি চাইলেই লিখতে পারবেন। ক্যাপশন দিয়ে শুধু টপ আর বটমেই লেখা যাবে। ফিগার ক্যাপশন দিয়ে শুধু টপ আর বটমেই লেখা হয়। আপনি কি কোথাও দেখেছেন কোনো একটা পেপারে, পেপার বলতে আমি বোঝাচ্ছি জার্নাল অথবা কি কোনো রিসার্চ পেপারে যখন কোনো একটা ইমেজ দেওয়া হচ্ছে, ইমেজের ডানে বামে কোনো ডিরেকশন থাকে না, নিচে উপরে থাকে, ম্যাক্সিমাম কেসে কোথায় থাকে? নিচে থাকে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করবো, ডকুমেন্টের মধ্যেও কিন্তু লেখাগুলো নিচে উপরে থাকে, তখন এটাকে বলা হয় ক্যাপশন। ওটা CSS দিয়ে ম্যাক্সিমাম কেসে করা হয়। না, করবে না, রিকগনাইজ করবে এইটা একটা মানে অ্যাট্রিবিউট অলটা। আচ্ছা, ফিগারের পরে মার্ক, এই মার্ক ট্যাগটা আমরা HTML এ দেখেছি, তাই না? আলোচনা করার সময় যে অংশটুকু মার্কের মধ্যে রাখবেন এটা HTML5 এর ট্যাগ, যে অংশটুকু মার্কের মধ্যে রাখবেন সেটা সরাসরি কি হয়ে যাবে? ডিসপ্লে হয়ে যাবে। যে মার্ক ট্যাগটা কি হয়ে গেছে? আচ্ছা, আমরা যেহেতু এখন CSS শিখেছি, তাই না? সো মার্ক ট্যাগটা অনেকেই বলেছিল যে মার্ক ট্যাগ কি ডিজাইন বা কালার চেঞ্জ করা যাবে কিনা, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? মার্কের ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিয়েছে? অরেঞ্জ। তখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সিএসএসটা আমি করলাম কি ইন্টারনাল সিএসএস, অন পেজ সিএসএস। আমি অফ পেজ সিএসএসও করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমি যে কোনো HTML ট্যাগের চেহারাই চেঞ্জ করে দিতে পারি বাই ডিফল্ট চেহারাতে যা আছে। আমি সিএসএস এর মাধ্যমে সেটা ডিফারেন্ট কোনো কিছু হিসেবে দাঁড় করাতে পারি, ঠিক আছে? আচ্ছা, মার্ক ট্যাগটা আমরা দেখলাম, আর মিটার আর প্রোগ্রেস দেখবো, দুটো ছোট সিম্পল ট্যাগ অ্যাকচুয়ালি। সো মিটার আর প্রোগ্রেস, মিটার ট্যাগটা
সবগুলো ব্রাউজারই প্রবাবলি সাপোর্ট করে, বাট তারপরেও চেক করতে হবে। দেখেন মিটার আছে এবং মিটারের ক্লোজিং আছে, তাই না? মিটার এবং মিটারের ক্লোজিং আছে। ভ্যালু 100, মিনিমাম 1, ম্যাক্সিমাম কত 100, তার মানে পুরোটা ফিল আপ অবস্থায় থাকবে। মিটার বলতে যেটা বোঝায় ওই যে একটা সিলিন্ড্রিক্যাল অবস্থা থাকে না। আপনাদের কারো আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে? ওডেক্স আছে না? আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টে প্রোফাইলে গেলে দেখা যায় যে আপনার কত পার্সেন্ট কমপ্লিট, তাই না? একটা সিলিন্ড্রিক্যাল অবস্থা থাকে, লাইক 100% পর্যন্ত থাকে, 20 হলে 20% কমপ্লিট, 30 হলে 30% কমপ্লিট, এরকম দেখায়। সো মিটারটা যদি সাপোর্ট না করে, একটু এইটাকে আমি অফ করে রাখছি, পরে আলোচনা করি। সো ভ্যালু 100, মিনিমাম 1, ম্যাক্সিমাম 100। সো ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম 100 মানে কি? ফুল মার্কস, রাইট? ফুল মার্কস। সো আমি যদি মিটারটাকে একটু রান করাই, দেখেন মিটারটাকে আমি রান করাচ্ছি, ডিসপ্লে করেছেন, পুরো মিটারটা কি কমপ্লিট? কমপ্লিট না? আমি যদি ভ্যালুটা একটু কমিয়ে দেই, 10 করে দেই, দ্যাট মিনস কতটুকু হবে? 10%। আমি মিনিমাম ভ্যালু দিয়ে রেখেছি, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রেখেছি। ম্যাক্সিমাম 100 দিলে পুরোটা কভার হয়ে যাবে। যদি 50 দিয়ে কথা হবে, অর্ধেকটা হবে না? সো অনেক সময় আমরা যখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করব অথবা ওয়েব পেজের ভিন্ন ভিন্ন এরিয়াতে যদি এ ধরনের মিটারের প্রয়োজন পড়ে, আমরা মিটারটাকে HTML এর মিটার ট্যাগের হেল্প নিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। লাগবে কি? মিটার ভ্যালু গিভেন, যেটা আমাদের দিতে হবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে সেট করতে হবে, আর মিটারকে ক্লোজ করতে হবে। এখন যদি ম্যাক্সিমাম এখানে 100 হয় আর আমি দিয়েছি 50, তাহলে কি 50% হবে? কত পার্সেন্ট হবে? 20%, মানে 20 এক, মানে 5%, তাই না? সো কভার করবে কতটুকু? অনলি 5%। 5% না? 50, 100, 1000 এর কি 5%? বোঝা যাচ্ছে? আচ্ছা, মিটারের ক্লাস, CSS এর ক্লাস লিখবেন, কালার চেঞ্জ করে ফেলবেন। নাও এখন মিটারটাকে যদি আমি এটা দিয়ে আউটপুট দেখি, লাইক আমার যদি মিটার সাপোর্ট না করে, সরাসরি শুধু 50% দেখাবে, বাট এখানে কি 50% দেখিয়েছে? ফুল 50 দেখিয়েছে। 50% মানে 50, অর্ধেকটা দেখিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে 1 দেই তাহলে পুরোটা কভার হবে, কারণ এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম সেট করা নেই। মিনিমাম আর ম্যাক্সিমাম যদি সেট করা না থাকে তাহলে সে ধরে নেয় পুরোটা হচ্ছে কি 1, ফুল হচ্ছে 1, আর পয়েন্ট থেকে ভ্যালুটা শুরু হয়। পয়েন্ট 1, 2, 3, 4, 5, 6 করে শুরু হয়। আমি যদি এখানে 0.1 লিখি, তার মানে 10%, 0.2 লিখলে 20%, আমি যদি 1 লিখি, আমি যদি 0.8 লিখি, তাহলে সেটা 80%। 100% হচ্ছে যদি 1 লিখেন তাহলে সে 100 হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা ছিল মিটার আর কি। সো মিটারটা সিলিন্ড্রিক্যাল হয় এবং সেটাকে আমরা ফিল আপ করে দেখতে পারি বা করতে পারি। প্রোগ্রেসটা অলমোস্ট সেম মিটারের মতোই, বাট এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানেও আছে। আমি মিনিমাম ম্যাক্সিমাম সেট করে দিতে পারি। দুজন একেবারেই কাছাকাছি, বাট এখান থেকে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এরকম যে একজনকে ইউজ করা হয় মিটার কতটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখানোর জন্য, প্রোফাইল বা তার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে এটা দেখানোর জন্য, আর প্রোগ্রেসটা হচ্ছে লোডিং সময়, যে কতটুকু ডাউনলোড হলো, রাইট? প্রোগ্রেসিং, কোনো কিছু প্রোগ্রেস করছে, কারেন্ট টাইম, সেটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? প্রোগ্রেসকে। দেখেন কিছু একটা শেড চলে আসে, মনে হচ্ছে যেন প্রোগ্রেস হচ্ছে আর কি এটা। সো আপাতত সে প্রোগ্রেস অবস্থায় আছে কতটুকু? 80%-এ, তাই না? এই ভ্যালু 80 মিনস 80%, ভ্যালু 8 মিনস 8%, লাইক 100 মিনস 100%। দেখেন কমপ্লিট হয়ে গেছে, আর প্রোগ্রেস করছে না। প্রোগ্রেস করছে? প্রোগ্রেস করছে না। বাট এখানে যদি আমি 99ও রাখি, ওই যে প্রোগ্রেসটা চালু হয়ে গেছে, বাড়বে, জাভাস্ক্রিপ্ট লাগবে।
জাভাস্ক্রিপ্ট না। সিএসএস অ্যাপ্লাই ধরুন এটা আগে জানতে হবে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করেছে কিনা। আমরা একটা ইনলাইন সিএসএস লিখে দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা করা হয়েছে কিনা। দেখেছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় না, ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি নিচে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটা না, এটার ডেফিনেটলি কোনো একটা নাম আছে যদি এটাকে চেঞ্জ করতে হয়। এই ফিল কালারটার একটা নাম আছে, এটা চেঞ্জ করতে হলে ডিফারেন্ট কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে হবে। না শুধু কালারে হবে না, এটা তো টেক্সট কালার হিসেবেও আসে না, এটা টেক্সট না, তো এর ভেতরে টেক্সট লেখা যায় না। বাট গুগলে সার্চ দিলে ডেফিনেটলি পাওয়া যাবে, তাই না? আচ্ছা, ফিল কালারটা বের করতে হবে আমাদের। বাই দ্য ওয়ে আমরা জাস্ট ট্যাগগুলো দেখছিলাম, বাট এর উপরে যদি রিসার্চ করতে হয় আরও কিছু করা সম্ভব। সো ছোটো ছোটো HTML এর কিছু ট্যাগ ছিল যেটা বাকি ছিল, আমরা এটা কমপ্লিট করতে পারলাম। এবং কিছু ট্যাগ কিছু ব্রাউজার সাপোর্ট করে, কিছু ব্রাউজার সাপোর্ট করে না। ভিডিও অডিওতে দেখেছি যে সবগুলো ব্রাউজার সাপোর্ট করে, বাট ভিন্ন ভিন্ন টাইপ। সবগুলো ব্রাউজার সাপোর্ট করে, বাট ভিন্ন ভিন্ন ফাইলের টাইপ হতে হবে, তাই না? সো অডিওর ক্ষেত্রে কি হয়েছিল, MP3, OGG আর WAV, তাই না? ভিডিওর ক্ষেত্রে কি ছিল, MP4, OGG আর আরেকটা কি ছিল, কি WebM। আচ্ছা, সো এই তিনটা ফাইল কিন্তু সাপোর্ট করে। সো HTML এর এই ছোটো ছোটো বিষয় আমরা একটু দেখলাম। এখন আমাদের একটু প্র্যাকটিস বলতে পারেন, বা একটা ছোট টাস্ক আমি আপনাদের দিব আর কি। সেই টাস্কটা সম্পূর্ণ করতে হবে। টাস্কটা জটিল না, টাস্কটা বলছি। এই লেআউটের মধ্যেই আমরা একটা সাইড বার মেনু তৈরি করব, একটু ফিংসি টাইপের সাইড বার মেনু তৈরি করব। কার্সর নিলে হালকা একটা অ্যানিমেশন হবে, নিচে ডটেড লাইন থাকবে, ঠিক আছে? টেক্সটের ফন্ট যেটা সেটা একটু ফ্যান্সি টাইপের হবে। নর্মালি সাইড বারের মেনু টেক্সটগুলো কি লম্বা লম্বা হয় না? মনে করেন কোনো একটা ব্লগের টাইটেল অথবা কোনো একটা নিউজের টাইটেল, সাইড বারের টেক্সটগুলো কোনটা দেখায়, যদিও অতটা সুন্দর না, ভেরি অড লুকিং। আমি যদি প্রথম আলোতেও যাই, সাদামাটা, বাস 3 দিনের রিমান্ড। এইটা কিন্তু একটা সাইড বার মেনু, খেয়াল করেছেন? এটাকে আমরা সাইড বার মেনু বলতে পারি। বাট আমাদের এই টাইপেরই আরও সুন্দর একটা সাইড বার মেনু তৈরি করতে হবে। আমরা যা শিখেছি সেটা দিয়েই সম্ভব। দেখেন না, কার্সর নিলে ছোট অ্যানিমেশন হচ্ছে না? হ্যাঁ, অ্যানিমেশন হচ্ছে না, জাস্ট হুভার হচ্ছে। বাট আমরা একটু শেক করতে পারি না, লেফটে অথবা রাইটের দিকে শেক করে দিতে পারি। ট্রানজিশন দিয়ে আবার আদার্স, হ্যাঁ একটু সরে যাবে বা আদার্স কিছু একটা হবে আর কি, সেটাই চাচ্ছি।
কাজ শুরু করেন, হ্যাঁ কাজ শুরু করেন দ্রুত গতিতে। আমি ধরে নিয়েছি সবাই পেরে গেছে, তাই না? ধরে নিচ্ছি পেরে গেছে সবাই। সিম্পল একটা লেফট সাইড বার আমি তৈরি করতে বলেছিলাম। মনে করেন আমি র্যান্ডম রাফলি জাস্ট কাছাকাছি টাইপের কিছু একটা তৈরি করে ফেলবো এখন। ডেটের মধ্যে সিএসএস স্টাইলে গিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম লেফট সাইড বারে। লেফট সাইড বারে এখানে এর ভেতরে এই স্ট্রি দিয়ে আমি একটা হেডার তৈরি করি। ফ্লোট লেফট উইথ 80%, হাইট দিচ্ছি না। কোথায়? লেফট বারের মধ্যে আমি একটা হেডার নিয়ে আসি এই স্ট্রিতে। ক্যাটাগরি নিউজ এরকম একটা কিছু আসছে, তাই না? ক্যাটাগরি নিউজ আসছে। স্টাইলটাকে উইথ 80% বলেছে। যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দেই, সিলভারের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি, মিলে গেছে মোস্ট প্রবাবলি। একটা ব্যাকগ্রাউন্ড কালার পাওয়া যাচ্ছে, তাই না? মার্জিন লেফট 10% পাশে চলে আসলো, রাইট? আচ্ছা, যদি আমি বলি এটা 5% হবে আর এটা 90% হবে, একই কথা। তাহলে আমি 10% দুই পাশ থেকে ছেড়ে দিচ্ছি। টেক্সট অ্যালাইন আপনি একটু দেখতে থাকেন, আমি এটা করার পর আপনার কাছে আসি। হয়েছে? সলভ হয়েছে? আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইনটা কোথায় আসলো? সেন্টারে আসলো। এবার প্যাডিং আমি বলছি 0 পিক্সেল টপ বটমে। প্রথমে টপ বটমে আমি একটু লাইক 10 পিক্সেল মতো প্যাডিং দিব, রাইট লেফটে 0 পিক্সেল প্যাডিং দিচ্ছি। এরকম হলো, রাইট? উপরে এবং নিচে কিছুটা প্যাডিং বসেছে। বর্ডার রেডিয়াস আমি চারিদিকের জন্য লাইক আমি 25 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, তাই না? আমি একটা বর্ডার রেডিয়াস সেট করলাম। ব্যাকগ্রাউন্ডে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ক্যাটাগরি নিউজের জন্য একটা সিম্পল হেডার তৈরি করলাম আর কি। নর্মালি দেখবেন যেন লেফট সাইড বার দেওয়া হলো ওখানে একটা হেডার থাকে অলওয়েজ, রাইট? এবার সাইড বার মেনু তৈরি করার চেষ্টা করব। হেডার কিভাবে তৈরি করতে হয়, আমি যখনই এখন লেফট সাইড বারে হেডার বসাতে থাকবো, হেডারগুলো চলে আসবে, তাই না?
আমি যতবার হেডার দিব সব হেডারই কি আসবে, ঠিক এরকম দেখতে হবে, কারণ এই স্ট্রিগুলোকে আমি ঠিক ওভাবে করে ফেলেছি। এখন আমি যেটা করব, লিস্ট করব। ঠিক আছে, ইউএল এর আন্ডারে এলআই কে নিয়ে আসবো। এখানকার টেক্সটগুলো আরো বড়, সাইড বারে জায়গা পাবে কি, এত বড় ভেঙে যাবে। ছোট ছোট করে আপনি যেভাবে করেছেন লেফট সাইড বার বা সাইড বার মেনুগুলোতে, ওখানে যেটা দেখা যায় যে সাইড বার মেনুগুলোতে টেক্সটগুলো একটু লম্বা লম্বা হয়। হ্যাঁ, সাইড বারটাও সাইজে বড় হয়, আমাদের সাইড বারটা অতটা শক্তিশালী না। হ্যাঁ, মোটা সোটা না, চিকন, দেখেছেন না, ভেঙে চুরে গেছে, 2 লাইনে চলে আসছে না, এগুলো 2 লাইনে চলে আসে। সো এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি রাইটটাকে উঠিয়েই দিই, রাইটটাকে উঠিয়ে দিয়ে সেন্টারের সঙ্গে মার্চ করে ফেলি, তাই না, আর একে কিছুটা জায়গা বাড়িয়ে দিই, হয় না, হয়তো তাহলে আমি এটাকে এরকমই করে ফেলি। হুম, কি, কোন গোলটা? হ্যাঁ, ডেফিনেটলি যায়, যেহেতু সিএসএস যে কোনো ইচ্ছে মতো নেওয়া যায়, ইচ্ছে মতো নেওয়া যায়। বাম পাশটাকে আমি একটু বড় করারই চেষ্টা করছি, রাইটটাকে আমি রিমুভ করে দিয়েছি। কন্টেন্টটাকে কত করেছিলাম, এটাকে আমি 65 করি, 65.7, আর 10 বাড়িয়ে দেই কাকে, লেফটকে। শেপ স্টিল নিচেরটা ভেঙে গেছে এবং এখানেও কিছু জায়গা বেঁচে আছে, তাই না? এই জায়গাটা কতটুকু, এইটা তো 32, বাকি আছে কতটুকু, 32, আচ্ছা 65, 32 আর 65 কত হয়েছে, 95 দিচ্ছি। এই মার্জিন রাইটটাকে রাখবো, মার্জিন লেফটটাকে রাখবো, মার্জিন রাইটটাকে উঠিয়ে দিব কন্টেন্টের। তাহলে কত হয়েছে, 65 আর 2.3 বাকি আছে। 2.3 কাকে দিয়ে দিব, লেফটকে দেই, 2.3, তার মানে 34 একটু ভেঙে গেল যে, নিচে চলে, হ্যাঁ এবার মিলেছে। এরকম হয়েছে, হ্যাঁ, তো লিস্টটা আমার এরকম হয়েছে। সো এখন এই লিস্টগুলোর উপরে কিছু কাজ করব, লিস্টের যে সিএসএস আছে তার উপরে অ্যাকচুয়ালি কিছুটা কাজ করতে হবে আমাদের। এর ভেতরে যে ইউএলটা হবে সেই ইউএলটার
মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ডিফল্ট মার্জিন ডিফল্ট প্যাডিং বাদ দিয়ে দিলাম, রাইট? আচ্ছা, এটা মার্জিনটা বাই ডিফল্ট যে মার্জিন আছে সেটা যদি না দেই তাহলে যে এই যে নিচের যে গ্যাপটা সেটা কিন্তু পাচ্ছেন। আবার মার্জিনটা রেখে যদি আমি প্যাডিংটা সরিয়ে ফেলি তাহলে এই যে সেই কিন্তু আগের অবস্থায় ফেরত আসছে। আচ্ছা, এভাবে রাখি, আমি মার্জিনটা রাখছি, প্যাডিংটা সরিয়ে ফেলছি। এবার লিস্টের উপরে আস্তে আস্তে করে স্টাইল অ্যাপ্লাই করার চেষ্টা করব। ইউএল এর ভেতরে যে এলআই থাকবে তার উপরে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে? পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কেন হলো? আমার তো শুধু লিস্টের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হওয়ার কথা ছিল। ইউএল এবং ইউএল এর আন্ডারে এলআই, তাই না? এলআই এর যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই এলআই এর ব্যাকগ্রাউন্ড কালারটা ইউএল এর আন্ডারে যে এলআই আছে, এলআই এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হওয়ার কথা ছিল, বাট এরকম কেন হলো? আচ্ছা, ফার্স্টে যেটা করি, লিস্টের যে বুলেট আসছে, লিস্ট স্টাইল টাইপ নান করে দেই। নান হলো বর্ডার বটম, কালারটা কি? হোয়াইট কালারের একটা বর্ডার দিচ্ছি এবং এটা ডটেড একটা বর্ডার দিচ্ছি। বর্ডার আসছে একটা করে এবং ডটেড বর্ডার হয়েছে, তাই না? টেক্সটগুলো ডটেড বর্ডারে হয়েছে এবং এদের মধ্যে যদি আমি একটু প্যাডিং অ্যাপ্লাই করতে চাই, লাইক প্যাডিং টপ 5 পিক্সেল হয়েছে। এখন অ্যাকচুয়ালি টেক্সট যেহেতু হোয়াইট, এভাবেই বেটার মনে হচ্ছে। গ্যাপও তৈরি হয়েছে, তাই না? গ্যাপও তৈরি হয়েছে এবং এভাবেও দেখা যাচ্ছে। এখানে যদি সিম্পল, আমি যদি আর কিছুই না করি, কোনো স্টাইলই এর উপরে না অ্যাপ্লাই করি, যদি শুধুমাত্র হুবারে একটা ছোট্ট ক্লাস অ্যাপ্লাই করে দেই, এখানে যদি বলি মার্জিন লেফট 0 পিক্সেল বাই ডিফল্ট, ট্রানজিশন অল 2 সেকেন্ড, হুবারে এসে মার্জিন লেফট 5 পিক্সেল, খেয়াল করেছেন? আচ্ছা, সো এবারে একটু চেক করি, কার্সরটা নিলে ছোট্ট একটা চেঞ্জ এখানে দেখা যাচ্ছে, কারণ ট্রানজিশন হয়ে সে কি করছে? মার্জিন লেফট করে ফেলছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি এই লিস্টের উপরে। আমি ইচ্ছে মতো অ্যানিমেশন সেট করতে পারি এর জন্য। আচ্ছা, তো আমি সময় 50 মিনিট আছে। একটা করে শেপ বানাতে কয় মিনিট লাগবে? 2 মিনিট। আচ্ছা, 8টা শেপ তৈরি করতে হবে। 8টা শেপ তৈরি করতে হবে, মানে 8টা বক্স এভাবে পাশাপাশি বসবে। প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা ইমেজ থাকবে এবং প্রত্যেকটা বক্সের অ্যানিমেশন আলাদা হবে। 8টা ডিফারেন্ট অ্যানিমেশন করা থাকলে হবে না, এখন করতে হবে। সেই কোডও ইউজ করা যাবে না, আপনি বসে দেখবেন কোড যেন লিখে কন্টেন্টের মধ্যে।
ডিফল্ট যে শেপটা থাকবে সবার ডিফল্ট শেপ সেম, বাট কার্সর নিলে শেপ ডিফারেন্ট। 8টার 8 রকমের শেপ হবে, মানে ডিজাইনটা চেঞ্জ হবে। কার্সর নিলে হালকা করে চেঞ্জ হবে। অনেক সময় গ্যালারি দেখেন না, কোনোটা ইমেজ উঠে আসছে, কোনোটা আবার কি একটু হালকা নড়াচড়া করছে, ওখানে অপাসিটি কম আছে, কার্সর নিলে অপাসিটি ঠিক হয়ে যাচ্ছে। আমরা যেগুলো করেছি স্কিউ হয়ে যাচ্ছে, অথবা রোটেট হচ্ছে, অথবা স্কেলিং হচ্ছে, যেগুলো দেখিয়েছি। বুঝতে পেরেছেন? প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি। 8টা ছোট্ট অ্যানিমেশন আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। শেষ? হ্যাঁ, শুরু করেন এখনই, সময় খুব কম। হাবিব